আমার ধারণা অভিষেক ব্যানার্জির জেলে যাওয়াটা নর্মাল, আর জেলের বাইরে থাকাটা অ্যাবনর্মাল। পরিবর্তনটা হয়েছে, ভাল লাগছে। মানে এখন অনেকটা ফ্রি, অন্তত বাড়িতে ওই ঠক 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 করে আওয়াজটা, অমক থানা থেকে এসছি দরজাটা খুলুন, নোটিশটা দিতে হবে, ওটা বন্ধ আছে। যে বিষয়গুলো নিয়ে বারবার চর্চা হয়েছে বা বর্তমানে হচ্ছে, ধরো অভয়াকাণ্ড, পাহাড় সম দুর্নীতি, এই তদন্তগুলো আজকে গতিশীল হওয়ার একটা জায়গায় যাচ্ছে। তোমার এক্সপেকটেশন কি অন্তত নতুন সরকার এগুলোকে কিভাবে নিয়ে এগোবে? আমাদেরকে তো পাঠানো হতো ফেক 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 কেস, আর অভিষেকের বাড়িতে সব জেনুইন কেসের নোটিশ যাচ্ছে। আমাদের ফেক কেস আসতো, আসতো, আমরা দরজা খুলতাম, আবার ওয়াইফ দরজা খুলতো, সব ঠিক আছে, কিন্তু আমাদের মনে না আলাদা একটা এনার্জি থাকতো, কিন্তু ওর ফেক কেস কি আর হবে। কিন্তু অভিষেকের মধ্যে কিন্তু ওই এনার্জিটা নেই। পিসিও ভীষণ ভয় পেয়েছেন। আসলে পিসির আমি দেখতে পাচ্ছি এখন একটাই টার্গেট বা ভাবনা, আমার ভাইপোর কি হবে। তো সেই জন্য তুমি দেখবে আর অন্য কোনো বিষয় কিছুই করছেন না। এই যে দলকে জাগাতে হবে ব্যাপারটা, মানে দলকে করতে হবে, এই ব্যাপারটার মূলে রয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে। তোমার বাড়িতে তো বহু নোটিশ গেছে, তোমার সংখ্যাটা হয়তো মনেও নেই। এখন অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ যাচ্ছে। এই পুরো বিষয়টা 180 ডিগ্রি বদলে গেল। তুমি কিভাবে দেখছো এই পুরো বিষয়টা? এই যে একটা নতুন ভাবনা থেকে নতুন মুখ্যমন্ত্রী ফাইল খুলছেন, এটা একটা ভালো উদ্যোগ। এই যে যারা এটাকে অন্যদিকে মোড় দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, আমার মনে হয় তাদের অনেকে ধরা পড়বেন। সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যে হঠাৎ করে তিনি আদালতে চলে গেলেন জেল যাত্রা আটকাতে, আদালত রক্ষা কবচ দিল। তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে গ্রেফতার করা হবে। এইভাবে কি বাঁচা সম্ভব? মানে যে বিপুল পরিমাণে দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে। যে আমার ভাইপো যদি বেঁচে যায়, তাতে পরবর্তী ক্ষমতা আসুক বা না আসুক, আর ভাইপো যদি মুক্ত হয়ে যায়, তো আমার সব কাজ শেষ। এখন যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন না, ইনি অন্য অন্য মানে ধাঁচের। এনাকে ওই এখন একটা মার্কেটে কথা উঠছে না, কম্প্রোমাইজ। আমি কম্প্রোমাইজ করে ছেলের মুখ দেখে কম্প্রোমাইজ করেছিলাম। শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ওনার দলের হয়তো আরো অনেকের ব্যাপারে আমাদের মনে প্রশ্ন আছে, যে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারবেন কিনা। শুভেন্দুকে কম্প্রোমাইজ করা যাবে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। পরিবর্তনের বাংলায় এমন কিছু সম্ভাবনা হঠাৎ করেই তৈরি হয়েছে, যে সম্ভাবনা শেষ কোথায় ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন, আমার মনে হয় পরিবর্তনের বাংলায় যারা নিয়মিত খবরের চর্চা করেছেন ধারাবাহিকভাবে এবং এখনো করেন, তারা তাকে সকলেই চেনেন। সাংবাদিক শফিকুল ইসলাম। কোন দিকে যাচ্ছে সম্ভাবনা, তার কাছে আমরা এসে পৌঁছেছি। শফিকুল দা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তোমার সাথে বহুদিন পর দেখা, এবং এমন একটা সময় দেখা যখন বাংলার পরিবর্তিত রূপ তুমি দেখতে পাচ্ছ। নিঃসন্দেহে ভালো লাগা তো একটা আছে। তোমার সঙ্গে দেখা অনেকদিন পর, আমার একটা কথা মনে পড়ছে। তুমি তখন এতটা পরিচিত ছিলে না, আমিও তোমাকে ভালো করে চিনতাম না। তুমি আমার আরামবাগের বাড়িতে গেছিলে, তোমাকে বাড়িতে ঢুকতে দিইনি, কারণ আমার সন্দেহ হচ্ছিল কে এসেছেন বা কি ব্যাপার, কি অনেক, কারণ আমার সিকিউরিটি একটা প্রবলেম ছিল। তো আমার খুব মনে পড়ে, মাঠে দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়া, বাড়িতেও ঢুকতে দিইনি, কিছুই করিনি। তো যাই হোক, তারপর আস্তে আস্তে চিনলাম, এবং তুমি খুব ভালো কাজ করছো। তোমার চ্যানেল এখন তো ইন্টারন্যাশনাল ইস্যুগুলোও দেখছি করছো, আমিও ফলো করি, আমি সবারই ফলো করি মোটামুটি। তো ভালো লাগছে, এবং এই গরমেও যে তুমি এতটা ছুটোছুটি করছো, এটা সব থেকে তোমাকে দেখে আমার অস্বস্তি ফিল হচ্ছে। আমরা তো বাড়ির বাইরে অতটা বের হই না, কিন্তু এই যে লড়াইটা তোমরাও কম করনি পরিবর্তনের জন্য, তোমরাও লড়াই করেছো, আমরাও সবাই মিলেই মানুষের একটা, মানুষের মানে জনমত যেটা আর কি, যেটা তৈরি করার চেষ্টা করেছি। সবার একটা পরিশ্রম, তারপরে পরিবর্তন। এই আর কি পরিবর্তনটা হয়েছে, ভাল লাগছে। মানে এখন অনেকটা ফ্রি, অন্তত বাড়িতে ওই ঠক 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 করে আওয়াজটা, অমক থানা থেকে এসছি দরজাটা খুলুন, নোটিশটা দিতে হবে, ওটা বন্ধ আছে আপাতভাবে আর কি। দেখা যাক, স্বপ্ন আমাদের অনেক নতুন বাংলা গড়ার ক্ষেত্রে। আচ্ছা, বললাম যে বিষয়গুলো নিয়ে বারবার চর্চা হয়েছে বা বর্তমানে হচ্ছে, ধরো অভয়াকাণ্ড, পাহাড় সম দুর্নীতি, এই তদন্তগুলো আজকে গতিশীল হওয়ার একটা জায়গায় যাচ্ছে। তোমার এক্সপেকটেশন কি অন্তত নতুন সরকার এগুলোকে কিভাবে নিয়ে এগোবে? দেখো, আমি একটা কথা বলতে পারি, টাফ। কারণ এই অভয়ার যে কেস,
মানে এই কেসটা এমন কেস না, প্রথম 5 ঘন্টা খুব ভাইটাল ছিল, প্রথম 5 ঘন্টা তার নমুনা কালেকশন ইত্যাদি। তো সেন্ট্রাল এজেন্সি তদন্তভার হাতে পেয়েছিল 5 দিন পরে। তার তার মধ্যে কলকাতা পুলিশ এবং মমতা ব্যানার্জির অধীনে থাকা পুলিশ, যার অন্য ভাবনা ছিল বলে বলা হয়, তাড়াতাড়ি দেহের সৎকার সৎকার করে দেওয়ার তাগিদটা দেখেছিলাম নির্মল ঘোষের। ফলে যে নমুনাগুলো সেগুলো কতটা ঠিকঠাক পেয়েছে সিবিআই, এটা নিয়ে আমার মনে প্রশ্ন রয়েছে। আমরা সবাই সিবিআইকে দোষ দিচ্ছি, হয়তো অনেকে দিচ্ছি, কিন্তু এটা ভাবতে হবে সিবিআই কদিন পর পেয়েছে। তাও বলবো মানে সব কিছু লোপাট তো করা যায় না, কিছু থেকে যায়। তো সেটার থেকে বের করতে গেলে আরও নিখুঁতভাবে তদন্তটা করা উচিত। তো অফিসার যারা সিবিআই এর, তাদের কারো কারো বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তো আবার তারপর এতগুলো সময় চলে গেল, এখন নতুন সরকার এসে ফাইল খুলছে, ফাইল খুলে অন্য যে অ্যাসপেক্টগুলো আছে, অন্য যে ব্যাপার তদন্তের আগে বা তদন্তের সময়কালে কে কি করেছেন, যারা ধরো যে মূল যে ঘটনা তার কি রিপোর্ট বেরোবে সেটা তো আমরা এখনই বলতে পারছি না, কিন্তু কেন এত জটিল হয়ে গেল? মানে আমরা সবাই বুঝতে পারছি যে এটা ওই একা সঞ্জয়ের কেস না, কিন্তু কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জটিল ব্যাপারটা হয়ে গেল কেন? তার মানে কেউ কেউ জটিল করার চেষ্টা করেছেন, ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছেন, ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই দিকটা যে খোলার চেষ্টা করছেন নতুন মুখ্যমন্ত্রী, যে ওদিকটা তো জটিল হয়েইছে, সঞ্জয়ের বাইরে কাউকে পাচ্ছি না, কিন্তু কারা এই রকম অবস্থায় নিয়ে গেলেন তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও ধরতে হবে। এই যে একটা নতুন ভাবনা থেকে নতুন মুখ্যমন্ত্রী ফাইল খুলছেন, এটা একটা ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। তবে মূল মামলার মানে বিষয়টা কি হবে শেষ পর্যন্ত জানি না, কিন্তু এই যে যারা এটাকে অন্যদিকে মোড় দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, আমার মনে হয় তাদের অনেকে ধরা পড়বেন। সুনীতা, তোমার বাড়িতে তো বহু নোটিশ গেছে, তোমার সংখ্যাটা হয়তো মনেও নেই। এখন অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ যাচ্ছে। এই পুরো বিষয়টা 180 ডিগ্রি বদলে গেল। তুমি কিভাবে দেখছো এই পুরো বিষয়টাকে? আমাদেরকে তো পাঠানো হতো ফেক 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 কেস, আর অভিষেকের বাড়িতে সব জেনুইন কেসের নোটিশ যাচ্ছে। আমাদের ফেক কেস আসতো, আসতো, আমরা দরজা খুলতাম, আবার ওয়াইফ দরজা খুলতো, সব ঠিক আছে, কিন্তু আমাদের মনে না আলাদা একটা এনার্জি থাকতো, কিন্তু উনি তো ফেক কেস, কি আর হবে। কিন্তু অভিষেকের মধ্যে কিন্তু ওই এনার্জিটা নেই। অভিষেক দেখছি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, বাড়ির বাইরে বের হচ্ছেন না, মিডিয়াতে কিছু বলছেন না, প্রচারেও এত বড় প্রচার ফলতাতে গেলেন না। জেনুইন ভয় পাওয়া যেটাকে বলে, উনি এবং ওনার পিসিও ভীষণ ভয় পেয়েছেন। আসলে পিসির আমি দেখতে পাচ্ছি এখন একটাই টার্গেট বা ভাবনা, আমার ভাইপোর কি হবে। তো সেই জন্যে তুমি দেখবে আর অন্য কোনো বিষয় কিছুই করছেন না। এই যে দলকে জাগাতে হবে ব্যাপারটা, মানে দলকে করতে হবে, এই ব্যাপারটার মূলে রয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে। সেই জন্য কিছু লোকজনদেরকে নিয়ে রোল কল হচ্ছে। আজকে শুনছি কাউন্সিলররা কে কজন আছেন তারা একটা রোল কল করবেন, ওটা হাজিরা খাতা একটা রেখেছেন মনে হচ্ছে। কখনো শুনছি এমএলএদেরকে দিয়ে রোল কল, হ্যাঁ, অমক অমক, মানে সেই অনেক স্কুলে রোল কল হতো না, ও কোনোদিন এমএলএ, কোনোদিন শুনেছিলাম যারা হেরেছেন তাদেরকে নিয়ে একদিন দেখা গেল কে আছেন না আছেন। জেলা পরিষদের মেম্বারদের দেখলাম, আজকে শুনছি কলকাতা পুরসভার কাউন্সিলরদেরকে রোল করা রেখেছেন। তো ওনার উদ্দেশ্য কিন্তু একটাই, কি যে আমার ভাইপো যদি বেঁচে যায়, তাতে পরবর্তী ক্ষমতা আসুক বা না আসুক, আর ভাইপো যদি মুক্ত হয়ে যায় তো আমার সব কাজ শেষ। এই ভাইপো কেন্দ্রিক মানসিকতা হয়ে যাওয়াতেই আজকে এরকম এতটা পতন হলো। ভাইপো নিজের এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কিছু করেছেন। তো এই নিয়ে ওনারা এখন ভীষণ চিন্তায় পড়ে গেছেন কি হবে। এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে যে এত নোটিশ যাচ্ছে, এটা আমরা শুনছি, উনি আবার অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এটুকু পরিষ্কার কোথাও ভয় পেয়েছেন। আর ভয় কারা পান? যারা ভাবেন যে আমি তো অন্যায়টা করেছি না, সেই ভয়টা। তো এই ভয় পাওয়ার মধ্যে আবার ওটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে যেটা আমরা আন্দাজ করে আসছিলাম, আমরা ঠিকই আন্দাজ করছি লোকটা নিখুঁত না, গোলযোগ আছে। সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যে হঠাৎ করে তিনি জেলে চলে গেলেন, এই আদালতে চলে গেলেন, জেল যাত্রা আটকাতে আদালত রক্ষা কবচ দিল। তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে গ্রেফতার করা হবে। এইভাবে কি বাঁচা সম্ভব? মানে যে বিপুল পরিমাণে দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে, সে লিপস অ্যান্ড বাউস কাণ্ড বলুন, শিক্ষক দুর্নীতি বলুন, কয়লা চুরি বলুন, বিভিন্ন জায়গায়। আদতে কি বাঁচা সম্ভব বলে আপনার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে? এখন যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন না, ইনি অন্য অন্য মানে ধাঁচের। এনাকে ওই এখন একটা মার্কেটে কথা উঠছে না, কম্প্রোমাইজ। আমি কম্প্রোমাইজ করে ছেলের মুখ দেখে কম্প্রোমাইজ করেছিলাম। শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ওনার দলের হয়তো আরো অনেকের ব্যাপারে আমাদের মনে প্রশ্ন আছে যে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারবেন কিনা, শুভেন্দুকে কম্প্রোমাইজ করা যাবে না। তো উনি এই সব বিষয়ে খুব কঠোর।
তো ফলে এখান থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল আছে। রক্ষা কবচ কটা কেসে রক্ষা কবচ নেবেন? উনি তো রক্ষা কবচ নিয়েছেন ওই যেটা সাইবার ক্রাইমে ওনার হুমকি হুঁশিয়ারিতে। কিন্তু রক্ষা কবচ দিলেও কালকে নিশ্চয়ই শুনেছো কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি বলছেন এটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। অ্যাকচুয়ালি বিচার কিন্তু কলকাতা হাইকোর্ট করে দিয়েছে এবং বলেছে তদন্ত কন্টিনিউ হবে। তো কলকাতা হাইকোর্ট যখন বিচার করে ওরকম বলে দিয়েছে যে এটা ঠিক হয়নি, তো নিশ্চয়ই লোয়ার কোর্টে আমার ধারণা সেই মতো করে এগোবে। অ্যাটলিস্ট লোয়ার কোর্ট অন্তত ক্লিন চিটটা দিতে পারবে না, যেহেতু কলকাতা হাইকোর্টের কথা বলে রেখেছে। এটা হলো একটা কেস। তারপরে দুর্নীতির যে কেসগুলো আছে যেগুলো ধামাচাপা দেওয়া হতো, একটা খবর করলে খবরে রক্ষা কবচ, কি অদ্ভুত আমরা দেখতাম যে খবরে রক্ষা কবচ, যে অভিষেক ব্যানার্জি রুজিরা ব্যানার্জি নামে কোনো খবর করা যাবে না, আদায় করে ফেলেছিল রক্ষা কবচ। সেই রক্ষা কবচ আমাদের নামেও নোটিশ করা হয়েছিল, আমরা ওদের খবর করে ফেলেছি। আমার খুব ভালো মনে আছে, আমি না একটু ইচ্ছা করেই বলেছিলাম একদিন একটা খবরে যে ওই লালার কেসে যে ডায়েরিতে সব নামটাম আছে, অভিষেকের নামটাম আছে, আমি ৩-৪টে টুকরো টুকরো দেখিয়েছিলাম। দেখিয়ে আমি বলেছিলাম আমার কাছে পুরো চার্জশিটের কপি আছে, আমি কিন্তু এর পরে দেখাবো। রাতের বেলা মানে সন্ধ্যা রাতে করেছিলাম, সকালবেলায় পুলিশ চলে গেছে আমার বাড়িতে, ভেবেছে সব মনে আমি দেখিয়ে দেবো, সব আমার কাছে আছে। শুধু আমি অবাক হয়েছিলাম, আমি খবরটা করেছি সন্ধ্যা রাতে, সকালবেলা কলকাতার লালবাজার থেকে পুলিশ গেল, তার মধ্যে নাকি সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে গেল। কোথায় রাতের বেলা, মানে রাত্রে কোর্ট বসলো, মানে তখন লোয়ার কোর্টগুলোকে কিভাবে প্রভাব খাটিয়ে দেওয়া হয়েছিল, কোথায় লোয়ার কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে গেল, আমার বাড়ি দরজা খুলতে হবে, ভিতরে ঢুকবো। আসলে উদ্দেশ্য ছিল যে আমার কাছে কিছু আছে সত্যি, পুরো চার্জশিট, ল্যাপটপ সব নিয়ে চলে আসবো, উদ্দেশ্য ছিল। কিন্তু তৎকালীন আমরাও খুব দ্রুত কলকাতা হাইকোর্টের একটা ডেট পেয়ে গেছিলাম, ওখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন লালবাজারের অফিসাররা। তো এই যে লাগাতার মানুষকে মিথ্যা দিয়ে দেওয়া, আর এখন ওনার সব জেনুইন কেস, এদিকে ওরকম হুমকি, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। আর দুর্নীতি, দেখো আমাদের মনে তো প্রশ্ন ছিল তো যে একটা মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, লোকটা গ্রেপ্তার হচ্ছে না, ই আবার কি, আগে তো গ্রেপ্তার হয় তারপর তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়। তো এত দুর্নীতির পাহাড় আছে এবং উনিও মনে হচ্ছে ভালো করে বুঝছেন। তো সেই জন্যে আমার ধারণা অভিষেক ব্যানার্জির জেলে যাওয়াটা নর্মাল, আর জেলের বাইরে থাকাটা অ্যাবনর্মাল। এটা কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে এই যে পরিবর্তনের পর শিল্পী জগতের যে পরিবর্তনের চিত্র তো আমরা দেখছি কাল থেকে অন্তত বেসিক্যালি আরো বেশি করে, সেটাকে অ্যাভয়েড করা উচিত বর্তমান যারা জিতেছে তাই সেই শাসক দলের? দেখো, যারা নিচু তলায় আছেন আছেন না, তারা সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। উপরতলার সেলিব্রিটি মহলে তারা এদিক সেদিক করেন, কখনো এদিক কখনো সেদিক, তাদের গায়ে কিন্তু আঁচড়টা সে অর্থে লাগে না, নিচু স্তরে আঁচড়টা লাগে। এটা নিচু স্তরের মানুষের কাছে খুব কষ্টের, যে একজন কিছুদিন আগে পর্যন্ত বিরোধীদের বিরুদ্ধে যা তা বললেন, বিশ্ব রগড়ানো দিবস মানে মেরে ফেলা একটা হুমকি হুঁশিয়ারি, সেই মানুষটি পাল্টি খেয়ে যাচ্ছেন। তাকেই আবার বিজেপির কিছু লোক পাশে বসিয়ে তার হয়ে সাফাই দিচ্ছে যে চাপে পড়ে বলেছেন ওই সময়, এখন তারা সব ঠিক আছে। জানি ওনার চাপে পড়ে, এগুলো নিচু স্তরের লোকেরা নিতে পারেন না, যে আমরা কারণ সব তুমি দেখো এই যে এত মানুষ মারা গেছেন, কোথাকার লোক মারা গেছেন, নিচু স্তরে। নেতারা ঠান্ডা ঘরে বসে যারা বাইট দেন, বক্তব্য দেন, সেই লোকরা কিন্তু মারা যাননি, তাদের আবার সিকিউরিটি থাকে। তো নিচু স্তরে যারা এই জীবনকে বাজি রেখে যারা পরিবর্তনটা আনলেন না, তারা খুব কষ্ট পান। তো ফলে এই যে টলিউডের কথা বলছি, টলিউডের দেখুন যাদের অভিনয় প্রতিভা আছে, তাদেরকে কেন মাথা নত করে কম্প্রোমাইজ করতে হবে কেন, সবাই কি করেছেন? আমি তো অন্তত ২-৪টে লোকের নাম বলতে পারবো টলিউডের, যারা কিন্তু কোনো দলই যাননি, কিন্তু কাজটা দারুণ করেন। তো আপনারা গেছিলেন কোনো ধান্দায় গেছিলেন, অতিরিক্ত কিছু পাওয়ার জন্য গেছিলেন, তো বাধ্য হয়ে গেছি, ওসব বলে তো লাভ নেই। কিন্তু টুইট নয় সফিকুল দা, তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। পরমব্রত দেউচা পাচামির যে কমিটি, সেই কমিটির অন্যতম সদস্য, একাধিক বিজেপি তখন বিরোধিতা তিনি করেছেন, একাধিক তৃণমূলের বিধায়কের হয়ে প্রচারও করেছেন, এবং লাস্ট নির্বাচনে রথীন ঘোষের হয়ে প্রচার তিনি করেছেন। হঠাৎ করে তিনি ছেলের কথা বলে একটা ইমোশনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছেন, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে ওনার তো বেমানি হচ্ছে, ছেলের মুখে ভাত দেওয়া, মনে হয় বিতাড়িত মুখ্যমন্ত্রী গেছিলেন না ছেলের মুখে ভাত, তা আবার তার তার বিরুদ্ধে কথা বলছেন। মানে এই লোকগুলোকে সত্যি চেনা খুব মানে মুশকিল, চেনা মুশকিল না, আমরা এখন বুঝতে পারছি। এবং উনি তো এসআইআর এর বিরুদ্ধে তো নির্বাচন কমিশনে পর্যন্ত চলে গেছিলেন মমতা ব্যানার্জির অ্যাঙ্গেলে। তো এদেরকে নতুন করে এর ব্যাপার না, সব মানুষই বোঝেন, কিন্তু অবাক হচ্ছি আমরা যখন এদেরকে নিয়ে আবার এই যারা মানে পরিবর্তিত এমএলএ যারা মানে যারা যারা মানে নতুন দলের এমএলএ হয়েছেন, তারা যখন তাদেরকে নিয়ে উল্লাস করছেন বা তাদেরকে বিরাট, দেখুন আমি বলছি প্রতিভা আছে, আমরাও চাই না যে টলিউডে আর পলিটিক্স থাক, টলিউডটা টলিউড থাক, খেলার জগৎ খেলার জগৎ থাক, আমরা চাই।
কিন্তু যারা মানে এইরকম একটা হিংস্র শক্তিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যে মানে সওয়াল করেছেন, বলেছেন, তাদেরকে একটা শিক্ষাটা অন্তত দেওয়াটা উচিত যে তারা কি ভুলটা করেছেন। আমি শিক্ষা মানে মার ধরে কথা বলছি না, যে তাদেরকে টের পেতে দেওয়া উচিত যে এইসব করে আমরা কি ক্ষতি করেছি সমাজের। আমি সেই জন্যই বলি যে ওই তাদেরকে একটু সময় দেওয়া উচিত। তারা নিজেরা নিজেরা উপলব্ধি করুন কি করেছেন, খুব কত বড় বাজে কথা বলেছেন। তারপর না হয় দেখা যাবে ভবিষ্যতে, কিন্তু এখনই এখনো 1 মাস হলো না, হঠাৎ করে মিটিং ডেকে ফেললেন, সেই মিটিংয়ে বিজেপির এমএলএটা পৌঁছে গেলেন, গিয়ে গদ গদ করে সব বলাচ্ছেন, উনি পাশ থেকে হ্যাঁ 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 করছেন। এগুলো আমার মনে হয় না নিচু নিচু স্তরের মানুষ ভালোভাবে নিচ্ছেন বলে। কারণ পরিবর্তন কিন্তু নিচু স্তরের মানুষ মানুষ যারা, তারাই বাজি রেখে, প্রাণকে বাজি রেখে পরিবর্তন এনেছেন। আর আপনারা এমএলএ হয়েছেন। দা- যত যে দাম দাম বলা হয়, আপনার কোনো দাম নেই, দাম হচ্ছে তাদের যারা জীবনকে বাজি রেখে লড়েছেন। সুতরাং তাদের মূল্যকে অস্বীকার করলে আপনার মূল্য কদিন মানুষ স্বীকার করবেন? আপনার আপনার যারা এরকম করছেন তাদেরও মূল্য বেশি দিন থাকবে না। সকলকে আমার একটা শেষ প্রশ্ন, তৃণমূলের কামব্যাক আদৌ কি পসিবল? মানে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিপক্ষে বলেছে, মানে জাতীয় স্তরে একটা জোট তৈরি করার তারা চেষ্টা করছেন। আজকেও দেখলাম বিভিন্ন ক্ষেত্রে ধর্ণা, এসব অনেক কিছু তারা পালন করার কথা ভাবছেন। আজকের দিনে দাঁড়িয়ে বাস্তবতা কি বলে? শুভেন্দু অধিকারীকে এরা শেষ করতে চেয়েছিল। শুভেন্দু অধিকারী মসনদে, আর টিএমসি এখন ফুটপাতে। কালকে দেখলাম কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ফুটপাতে হকারদের ব্যাপারে উচ্ছেদের প্রতিবাদে বসেছেন। আমি তো কালকে একটা ভিডিও করেছিলাম, আমার দেখে খুব মানে করুণা হচ্ছিল যে কি অবস্থা টিএমসির। হকার উচ্ছেদের প্রতিবাদে একটা কর্মসূচি, সেখানে হকাররাই নেই, সাংবাদিক বেশি দেখলাম। এর মানেটা কি? এর মানে এটাই যে মানুষ কিন্তু আর নিচ্ছে না। হকার উচ্ছেদ একটা জেনুইন মানে একটা অন্য এ আছে না, অনেকের পেটের ব্যাপার আছে। তো সেখানে কিন্তু মানুষের আসার কথা ছিল যে হকার উচ্ছেদের কর্মসূচি, অন্তত হকাররা সবাই আসবেন। তাদের কষ্ট সত্ত্বেও তারা যখন আসছেন না, তাহলে বুঝতে হবে অন্যরা তার মানে কিভাবে ওনাদেরকে সাড়া দেবেন। ফলে টিএমসির হাল খুবই খারাপ। তখন টিএমসি শেষের দিকে কারা করতেন, প্রথম দিকে কাজ ছেড়ে দাও, শেষের দিকে টিএমসি কারা করতেন? তারাই করতেন যারা ওই লুটপাট করব, সুবিধা নিয়ে নেব, এই টাইপের। তো এই অংশটা তো মানে ক্ষমতার বাইরে, এটা তো ক্ষমতার বাইরে কিছু করতে চান না, ক্ষমতার সঙ্গে থেকে নিজেরা নিজেদের স্বার্থটা কায়েম করবে, এটা হচ্ছে এদের উদ্দেশ্য ছিল। তো যেখানে, হ্যাঁ, যেখানে ক্ষমতা নেই, তো তাহলে তাহলে এই লোকগুলো পার্টি করবেন কেন? এই লোকগুলি তো পার্টি করবেন না। যদি বিরোধী পার্টি করে লড়বো এই মানসিকতার লোক লোক হতেন, বা পার্টি করে, অ্যাকচুয়াল পার্টি করার, এরা হচ্ছে লুটপাট করব ক্ষমতাটাকে ব্যবহার করে। তো এরা তো আবার সুযোগ খুঁজবেন কোনখানে ক্ষমতা আছে সেখানে। আর এদের ক্ষমতা নিয়ে থাকবো কেন? এর জন্য না ফেরার আর কোনো চান্স আছে বলে আমি তো দেখতে পাচ্ছি না। আর আমি চাইও না এই দলটা ফিরুক, আমিও মনে মনে চাই এর ঝাঁপ বন্ধ হয়ে যাক, পরিষ্কার কথা। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি দেখো না পুরসভা যে ভোটটা আসছে নভেম্বরে, তুমি দেখবে কিরকম বিপর্যয় হবে টিএমসির। এখানে বিজেপি একটা বিরাট সংখ্যায় আসন পাবে, এমনকি অন্য যে বিরোধী দল আছে তাদের ভোট পার্সেন্টেজ বাড়বে, এটা আমি তোমাকে বলে রাখছি। বাড়বে বলতে বিজেপি থেকে সরবে না, টিএমসি থেকে সরবে। তাদের ভোট পার্সেন্টেজ বাড়বে। এখন তো 40% বলছো তো টিএমসি। আমার ধারণা খুব কম করে হলে পুরসভা নির্বাচনে কলকাতায় 20%-এর নিচে টিএমসি নেমে যাবে। তুমি দেখে নিও, নেমে যাবে আমার ধারণা। ফলে এই টিএমসির আর যখনই ওখানে ধাক্কাটা বড় খাবে না পুরসভার ভোটটাতে, তারপর তুমি আর কাউকে খুঁজে পাবে না। আর অভিষেক তো একটা বিরাট সিকিউরিটি নিয়ে লড়াই টড়াই ওই বক্তব্য ভাষণ দিতে যেতেন। এখন তো সেটাও সুযোগ নেই। এখন মনে হচ্ছে বাউন্সার না কি সব রাখছেন শুনছি, বাউন্সার ওইসব বিভিন্ন জায়গায় জায়গায় থাকলে লাগে আর কি। তো যেভাবে উনি আর ওনার তো পলিটিক্স হচ্ছে হুমকি হুঁশিয়ারি, হুমকি হুঁশিয়ারি, মানুষ আর ওনাদের কাছ থেকে কেউ শুনবেন না। সুতরাং আমি আর দলটার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। বরং যারা ভবিষ্যতের কথা ভেবে দলটাতে আছেন, আমার তো মনে হয় তারা টাইম নষ্ট করছেন। যারা পলিটিক্স করতে চান আগামী দিনে, তাদের বিকল্প কিছু একটা ভাবা উচিত। এমনকি যারা এমএলএ হয়েছেন টিএমসির, তাদেরও কিছু একটা ভাবা উচিত। যদি কয়েকজন মিলে অন্যভাবে একটা দল গঠন করা যায়, সেইভাবে এগোলে যদি কিছু একটা হয়। টিএমসির ব্যানারে, এই ব্যানার্জি পরিবারের টিএমসির ব্যানারে এই দলটার আমি আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এটাকেই হয়তো বলে সময়। অহংকার উদ্ধত্ত থাকলে এভাবেই পতন হয়, তাই ইতিহাস বলছে হিটলার, মুসোলিনি, নেপোলিয়ন কেউই ছাড় পায়নি ইতিহাসের ললাট লিখন থেকে। ভবিতব্য কি মমতা ব্যানার্জির? প্রশ্ন অনেক, উত্তর শফিকুল দা দিলেন। আপনারা কি একমত? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।